আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি জামালপুর জেলার মেলান্দ উপজেলার ঐতিহ্যবাহী হযরত শাহ কামাল রহমতুল্লাহি আলাইহির এর পবিত্র মাজার শরীফের মাসব্যাপী উরস ও শতবর্ষী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা থেকে। আজকে আমরা এই ভিডিওতে হযরত শাহ কামাল রহমতুল্লাহি আলাইহির এর মাজারের ইতিহাস জানব ও বৈশাখী মেলার অদ্যপান্ত দেখব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চতুর্দশ শতকে দুরমুট পীর আউলিয়া শাহ কামালের পবিত্র দরগা মাজার শরীফ মেলান্দ উপজেলার দর্শনীয় স্থান। বৈশাখে উরস শরীফের সময় দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা পয়লা বৈশাখ থেকে বৈশাখের শেষ দিন পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে পুণ্যার্থীরা এই অঙ্গনে মেলায় আসেন। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক কীভাবে যাওয়া যাবে। ঢাকা থেকে সরাসরি জামালপুরে আসবেন। জামালপুর হতে মেলান্দহ কিংবা জামালপুর জেলা কিংবা মেলান্দহ হতে সরাসরি সিএনজি, অটোরিকশা কিংবা মোটরসাইকেল কিংবা সাইকেল যেভাবে হোক দুরমুট বাজারে চলে যেতে হবে। বাজারের মধ্যে অবস্থিত এই মাজার শরীফটি, অথবা সরাসরি ট্রেনে দুরমুট স্টেশনে নেমেও মাজার শরীফে যাওয়া যাবে। তো বৈশাখী মেলা ও মাজারের ইতিহাস নিয়ে আগে একটু কথা বলা যাক। ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য যে 360 জন আউলিয়া এসেছিলেন তার মধ্যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অন্যতম। হযরত শাহ পরান, হযরত শাহ কামাল, হযরত শাহজামাল, সৈয়দ জাহান প্রমুখ, নিজামুদ্দিন সহ অনেকেই এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। এর মধ্যেই হযরত শাহ কামাল রহমতুল্লাহি আলাইহির এর আগমন বলে ঐতিহাসিক দলিল পাওয়া যায়। আর হযরত শাহজামাল রহমতুল্লাহি আলাইহির নামানুসারে নামকরণ হয় জামালপুর জেলার। অপরজন হযরত শাহ কামালের মাজার শরীফ একই জেলার মেলান্দ উপজেলার দুরমুট গ্রামে। তৎকালীন ক্যান্টনমেন্ট ম্যাজিস্ট্রেট মিস্টার ডোনোর লিখিত থেকে জানা গেছে 1503 খ্রিস্টাব্দে সুলতান আমলে বাংলায় তাদের আগমন ঘটে। 1575 খ্রিস্টাব্দে হযরত শাহ কামাল রহমতুল্লাহি আলাইহির ও হযরত শাহজামাল রহমতুল্লাহ আলাইহির ভ্রাতাদের মধ্যে শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির বড়। প্রতি বছর বাংলা বৈশাখ মাসব্যাপী অনুষ্ঠিত হয় এই উরস মেলা। দেশ বিদেশের বহু ভক্তের আগমনে মুখরিত থাকে পুরো মাস। এই দুই ভাই যখন ধর্মপ্রচারের জন্য এই উপমহাদেশে আসেন তখন তাদের মা এক মুঠি মাটি হাতে তুলে দিয়ে বলেছিলেন, এই মাটির সাথে যে জায়গার মাটি মিল পাবে সেখান থেকে তোমরা ধর্মপ্রচার করবে। জামালপুর জেলা তথা মেলান্দ তথা দুরমুটের মাটির সাথে মিল থাকায় এখানেই বসতি করেন তিনি। তাদের মায়ের দেয়া মাটি ও এখানকার মাটির মিল হওয়ায় ছোট দুমুট মাটির মিল থেকে দুরমুটের নামকরণ করা হয় বলে জানা যায়। মতান্তরে দুরমুট শব্দের অর্থ উঁচু স্থান। তৎকালীন সময়ে সারা জেলার মধ্যে দুরমুট সবচেয়ে উঁচু জায়গা ছিল বলে দুরমুটের নামকরণ। তো পবিত্র মাজার এবং বৈশাখী মেলা পরিদর্শনের উদ্দেশ্যে আমরা চলে গেলাম প্রথমেই দুরমুটের বাজার প্রবেশমুখে যাওয়ার পরেই মোটামুটি চোখে পড়লো বেশ খাবারের দোকান শুরুতেই। তো খাবারের দোকান দেখে আমরা চিন্তা করলাম সবার আগে মাজারটা দেখাই, যে মাজার যেহেতু এটার অনেক আকর্ষণীয় জায়গা সেজন্য মাজারেই প্রথমে গেলাম। তো চলুন মাজারটাকে দেখি ওইখানে কি আছে। এটা হচ্ছে শাহ কামালের সেই মাজারটা। প্রচুর মানুষের ভিড়, ভক্তদের ভিড়। অনেক ভক্ত মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, আগরবাতি জ্বালিয়ে দিয়েছে। আসলে আমার মতে ভিতরে দেখার মতো কিছু নাই, বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব আমি দেখালাম। অনেক গ্যাঞ্জাম, অনেক মানুষজন। এটার মাজারের ওই পাশে রয়েছে একটি খাল, হাজার হাজার পাগলি বসে আছে, দেখা যাবে, আমি একটু পরে দেখাচ্ছি। পবিত্র মাজার শরীফ থেকে বের হয়ে দেখতে পেলাম মোমবাতি, আগরবাতি এসব বিক্রি করছে। আসলে এটা বের হওয়ার পরে না, ঢোকার আগেই বিক্রি করছে। তো চলুন দেখে নেওয়া যাক এগুলির দাম কেমন। দেখেন কত বড় মোমবাতি, বিশাল বড় সাইজ। এটা সাইজ কি 2 ফুট? তো 2 ফুট সাইজ। দাম কত ভাইয়া এটার? এই বড়টা 500 টাকা। 350 আর ওই দুইটাই 350 করেই। আচ্ছা।
হযরত শাহ কামাল রহমতুল্লাহি আলাইহি মাজারে অনেকেই আসে, একটা বিরাট অংশ আসে সিন্নি দিতে বা মানত কোনো মানত করেছে সেটা পূরণ করতে। তো এখানে এই সিন্নি রান্না করা হচ্ছে, অনেকে খিচুড়ি রান্না করে, অনেকে বিরিয়ানি রান্না করে, অনেকে পোলাও রান্না করে, এক একজনের মতো রান্না করছে। আমরা আসলে গিয়েছিলাম ঠিক দুপুরের আগে কিংবা দুপুরের দিকে, সেই সময়টাতে অনেক মানুষ আসেনি। আসলে মানুষ আনাগোনা শুরু হয় বা রান্নাবান্না শুরু হয় অনেক সকাল থেকে কিংবা বিকেল থেকে, সন্ধ্যা থেকে গভীর রাত অবধি এখানে রান্নাবান্না চলে। মানুষজন রান্নাবান্না করে সেই সিন্নি মাজারে কিছু দিয়ে যায়, সেখানে যারা উরস উপলক্ষে এসেছে তাদেরকে খাওয়া দাওয়ার জন্য, আর তারা কিছুটা নিয়ে যায় বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য। শুধু মাজার নয় কিংবা শুধু সিন্নি দেয়া নয়, এখানে রয়েছে একটা বিশাল বৈশাখী মেলা যা পুরো 1 মাস ব্যাপী চলে। এই বৈশাখী মেলার অন্যতম আকর্ষণীয় হচ্ছে ফার্নিচার মেলা। দূর দূরান্ত থেকে ফার্নিচার ক্রয় এবং বিক্রয় করতে আসে অসংখ্য মানুষ। তো চলুন এই ফার্নিচারে কি কি আছে, ফার্নিচার মেলায় কি কি আছে সেটা আমরা আরেক নজর দেখে নিব। কেউ যদি দূরে থেকে আসেন সেক্ষেত্রে সব গ্যারেজে আপনি আপনার মোটরসাইকেল, সাইকেল, ভ্যান গাড়ি, সিএনজি, অটোরিকশা সব কিছুই মোটামুটি রাখতে পারবেন, রাখার মতো যথেষ্ট জায়গা রয়েছে। বিভিন্ন ডিজাইনের খাট রয়েছে এখানে, প্রচুর কাস্টমারের সমাগম। এখানে আসলে প্রতি বছর ফার্নিচার কেনার জন্য শত শত মানুষ এসে ভিড় করে। মেলা, হ্যাঁ বৈশাখী মেলা। বৈশাখী মেলা মানেই তো গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা সবকিছুই থাকবে এই মেলাতে। এই মেলাতেও এর ব্যতিক্রম ছিল না, যেহেতু 1 মাস ব্যাপী মেলা, কাজে এখানে ঘর গোছানোর জিনিস, খেলনাপাতি, সাজুনি গুজুনি সহ অনেক কিছুই থাকবে, এটাই স্বাভাবিক। আমরা এই মেলাতেও এরকম কিছু অনেক স্টল পেয়েছি যেগুলিতে সারা মাস ব্যাপী কেনাবেচা চলে। আমরা সেই স্টলগুলি এখন ঘুরে দেখব। মেলার যেদিকে যাচ্ছিলাম বারবার শুধু খাবারের দোকানের সন্ধানই পাচ্ছিলাম। হ্যাঁ, গজা, মুড়ি, সাজ, বিভিন্ন ধরনের আইটেম, এগুলি আসলে আঞ্চলিক ভাষায় এক এক নাম বলে। শুধু খাবারের আইটেমই পাচ্ছিলাম প্রত্যেকটা দোকানে। একটু পরপরই যতগুলি দোকানে চোখ যায় শুধু খাবারের আইটেম আর খাবারের আইটেম, এবং প্রত্যেকটাই মিষ্টি জাতীয় খাবার। এগুলি দেখে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। প্রায় প্রতিটি দোকানে খাবার খোলামেলা বিক্রি করলেও এই দোকানে রয়েছে ঢাকনার ব্যবস্থা, পলিথিন দিয়ে ঢেকে যেন ময়লা না যায় সেভাবেই তারা বিক্রি করছে। দেখে খুবই ভালো লাগলো। প্রিয় দর্শক, যারা আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন। আমার পরবর্তী ভিডিও আপনার টাইমলাইনে চলে যাবে সবার আগে। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে অবশ্যই স্মৃতি হিসেবে রেখে দিবেন। জিলাপিতে অনেক প্যাচ হয়,
আসলে এই পেঁয়াজ নিয়ে কথাবার্তার যেন শেষ নেই। আমি এই ভাইটিকে জিজ্ঞেস করেছিলাম, ভাই জিলাপিতে এত পেঁয়াজ কেন, আপনি কতদিন ধরে বানান, যে সোজা করে বানাইতে পারেন না? উনি বললেন যে না ভাই, আমরা তো পেঁয়াজ করে ইচ্ছা করি পেঁয়াজ দিয়ে বানাই। কিভাবে জিলাপি প্যাচে প্যাচে বানানো হয় সেটা একটু মনোযোগ দিয়ে দেখলাম। তারপর দেখলাম এই জিলাপিটা সুন্দর করে প্যাচ দিয়ে বানানোর পর এটা ভাজার একদম মনোরম টাটকা দৃশ্য। দেখতেই ভালো লাগে, জিলাপি তো খেতে ভালোই লাগে, এগুলি দেখতেও অনেক ভালো লাগে। জিলাপি পেঁচিয়ে পেঁচিয়ে বানানোর পর এই জিলাপিটাই রসে ডুবিয়ে রাখা হয়। রসে কিছুক্ষণ ডুবানোর পর সেটা বিক্রির জন্য তৈরি করা হয়। আর এভাবে আমরা সাধারণত জিলাপি পেয়ে থাকি। বৈশাখী মেলা হবে আর বাচ্চাদের খেলনার দোকান থাকবে না, এ যেন হয়ই না। এক বিশাল মেলা, সারা মাস ব্যাপী মেলা। এই মেলাতে বাচ্চাদের খেলনা রয়েছে অসংখ্য দোকান। যে দোকানগুলোতে আমরা ছোটবেলায় যেসব খেলনা আইটেম দিয়ে খেলতাম সেগুলি পাওয়া যায় অহর্নিশি। মনে পড়ে যায় বারবার সেই ছোটবেলার স্মৃতিগুলো। ছোট ছোট পিস্তল, ছোট ছোট হাঁড়ি পাতিল, ছোট ছোট দা বটি, ছোট ছোট বিভিন্ন রং বেরঙের খেলনা দেখলেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। সেই ঠুলি, মাটির ঠুলি, কত সুন্দর সুন্দর জিনিস। বাচ্চাদের জন্য শুধু যে খেলনার দোকান তা নয়, রয়েছে অনেকগুলি রাইড। যে রাইডগুলিতে বাচ্চারা চড়লে নির্মল আনন্দে ভাসবে সারাক্ষণ, এটা নিশ্চিত। তাই এই মেলাতেই আশেপাশের অনেক মানুষজন তাদের বাচ্চাদের নিয়ে আসেন এই রাইডগুলিতে চড়ানোর জন্য। শুধু বাচ্চাদের জন্য নয়, বড়দের জন্য রয়েছে নাগরদোলা সহ অসংখ্য রাইড, যেগুলিতে আপনি আনন্দ পাবেন নিশ্চিত, ঠিক ওনার মতো। কিছু আনন্দ আমিও লুফে নেওয়ার চেষ্টা করলাম, তাই তো চলে গেলাম নৌকায় দুলুনি খেতে। নৌকায় দুলুনি খাওয়ার পর চলে এলাম বন্দুক দিয়ে বেলুন ফুটানোর খেলায়। তো এভাবেই মেলা মোটামুটি দেখে শুনে শেষ করে চলে যাচ্ছি বাসায়। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো বিষয়ে। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।